হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। তোমরা যারা যারা 2025 সালে WBJE কাউন্সিলিং এ পার্টিসিপেট করছো তাদের জন্য আজকে আরো একটা ইম্পর্টেন্ট ডেট। আজকে আমাদের যে সেকেন্ড রাউন্ডের কাউন্সিলিং এর রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ হচ্ছে। অ্যান্ড এই বছর যেহেতু আমরা WBJE কাউন্সিলিং এ আমাদের মপ আপ রাউন্ড দেখতে পাচ্ছি না, তাহলে এটাই কিন্তু অনলাইন কাউন্সিলিং এর লাস্ট রাউন্ড হতে চলেছে। যদি না ওরা আপকামিং কোনো আর নোটিফিকেশন দিল বা অন্য নতুন কিছু করলো, কারণ সেটা তো আমরা আগে থেকে বলতে পারবো না। তো সেই অনুযায়ী এটাই কিন্তু আমাদের লাস্ট রাউন্ড হচ্ছে অনলাইন কাউন্সিলিং এর। তার মানে এই যে রেজাল্টটা সেটা কিন্তু একটা ডিসাইডিং ডে হতে চলেছে যে তুমি আলটিমেটলি কোন কলেজ পাচ্ছ না পাচ্ছ, বা তুমি কোথায় অ্যাডমিশন নিচ্ছ, বা তুমি কি কন্টিনিউ করছো। তাহলে আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে আমাদের সেকেন্ড রাউন্ডের কাউন্সিলিং বের হওয়ার পর তোমাদের কি কি করতে হবে, যারা আপগ্রেডেশনের জন্য দিয়েছিলে তাদের কি করতে হবে, যারা প্রথমবারের জন্য কলেজ পেলে তাদের কি করতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব। তাহলে চলো উইদাউট এনি ফার্দার ডিলে আমরা আজকের এই ভিডিওটি স্টার্ট করি। তো সবার প্রথমে আমরা চলে যাব আমাদের WBJE এর অফিসিয়াল ওয়েবসাইটে। যে আমাদের যে রেজাল্ট সেটা আমি যতক্ষণ ভিডিও স্টার্ট করছিলাম ততক্ষণ তো বের হয়নি, তো আমরা একবার আরো দেখে নিচ্ছি যে আমাদের এই ক্ষেত্রে এখনো কিন্তু সেকেন্ড রাউন্ডের যে রেজাল্ট সেটা কিন্তু আসেনি। ঠিক আছে, তো তোমরা এখানে সেকেন্ড রাউন্ডের রেজাল্ট যখন আসবে, তোমরা অলরেডি ফার্স্ট রাউন্ডের রেজাল্ট দেখে নিয়েছো, সেম প্রসেসে তোমাদের সেকেন্ড রাউন্ডের রেজাল্ট কিন্তু দেখতে হবে। এবার যখন সেকেন্ড রাউন্ডের রেজাল্ট চলে আসবে তখন আমাদের করতে কি হবে, দেখো তার জন্য আমাদের যে টাইম টেবিলটা, সেই টাইম টেবিলটা ইম্পর্টেন্ট, তাই তো? এবং এই টাইম টেবিলে সেখানে আমরা দেখেছিলাম যে আজকে আমাদের 9 তারিখ আমাদের কি আসবে, 9 তারিখ আমাদের এই যে সেকেন্ড রাউন্ডের রেজাল্ট সেটা আসবে, দ্যাট ইজ আজকে। অ্যান্ড এই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত প্রসেস কমপ্লিট করার জন্য জাস্ট কিন্তু আজকের দিনটা, কাল এবং পরশু থাকছে, যে তোমাদের 11 তারিখের মধ্যে কিন্তু সমস্ত কিছু কমপ্লিট করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই 2 দিন সময়ে তোমাদেরকে কি কি করতে হবে তোমাদেরকে আগে থেকে ভালো করে বুঝতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমরা এটা কমপ্লিট করতে পারবে না। দেখো, সবার প্রথম কাজ আমরা যেটা নিয়ে কথা বলবো, যে যখন তোমরা এই সিট অ্যালটমেন্ট রেজাল্ট চলে আসবে, তোমরা সবার প্রথমে তো সিট অ্যালটমেন্ট রেজাল্টটা দেখে নেবে। এবার যখন তোমরা দেখে নিচ্ছ, সবার প্রথমে আমরা কথা বলি যারা কিনা ফার্স্ট টাইমের জন্য অ্যালটমেন্ট পেলো। ঠিক আছে, যারা ফার্স্ট টাইমের জন্য অ্যালটমেন্ট পাচ্ছে তারা কি করবে, যারা ফার্স্ট রাউন্ডে পায়নি, এই রাউন্ডে এসে ফার্স্ট টাইমের জন্য অ্যালটমেন্ট পাচ্ছে। তো এই রাউন্ডে এসে ফার্স্ট টাইমের জন্য অ্যালটমেন্ট যারা পাচ্ছে তারা সবার প্রথমে কি করবে, তারা সবার প্রথমে এই ক্ষেত্রে সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করবে। সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করবে। সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করার পর কি আমাদের যে অ্যালটমেন্ট লেটার সেটা ডাউনলোড করবে। আমি ইনিশিয়ালাইজ করে লিখছি জাস্ট, ওকে, পুরোটা লিখছি না। তো এই ক্ষেত্রে আমাদের সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করবে, তারপর অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করবে। অ্যান্ড অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করার পর কি তুমি এবার, এখন তো আর আপগ্রেডেশনের টাইম নেই, তোমাকে এখন ডিসিশন নিতে হবে তুমি কি ভর্তি হবে নাকি ভর্তি হবে না। যদি ইনকেস দেখছো তুমি ভর্তি হবেই না, ঠিক আছে, আচ্ছা ভালো কথা বলে দিই, কারোর কেউ যদি দেখছো যে না তুমি ভর্তি হবেই না, তুমি যেই সিটটা পেয়েছো সেটা তুমি ভর্তি হবে না, তুমি কাউন্সিলিং ছেড়েই দেবে, তাহলে তোমার আর সিট অ্যাকসেপ্টেন্স ফি পে করারও দরকার নেই, অ্যালটমেন্ট লেটারও ডাউনলোড করার দরকার নেই, কিছু করারই প্রয়োজন নেই, কারণ তুমি তো কোনো কিছু করবেই না। যারা সিট এই ক্ষেত্রে দেখছো তোমার যে অ্যালটমেন্টটা এসছে সেখানে তুমি ভর্তি হতে চাও, তারা এটা করবে, তাই না? কারণ এরপর তো আর কোনো রাউন্ড থাকছে না। এবার খুবই একটু এবার মপ আপ রাউন্ড হলো না, এবার মপ আপ রাউন্ড আপকামিং এ কি সিট কিছু ফাঁকা থাকবে নাকি, সেখানে কি করবে কিছুই বোঝা যাচ্ছে না, পুরো ব্যাপারটা বুঝতে পারলে না। তো সেই ক্ষেত্রে যেহেতু কাউন্সিলিং এর নোটিস নেই, তোমরা ধরে নাও যে 99% আমাদের মপ আপ রাউন্ড এবার হবে না, কারণ আমাদের কলেজের ক্লাস স্টার্ট করে দেওয়ার ডেট দিয়ে দেওয়া হয়েছে, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের যে সিট অ্যাকসেপ্টেন্স ফি পে করছো, যারা যারা অফকোর্স অ্যালটমেন্ট লেটার দেখার পর তোমরা যারা যারা যেটা অ্যালটমেন্ট পেলে সেখানে ভর্তি হতে চাও, তো সবার প্রথমে সিট অ্যাকসেপ্টেন্স ফি পে করে দিলে, তারপর অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করে ডাউনলোড করে নেওয়ার পর তুমি এবার কি করতে চাইছো, তুমি তো সেই কলেজে ভর্তি হতে যাবে, তাহলে তোমাকে কিন্তু এখন যেতে হবে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য। অ্যান্ড অফকোর্স সমস্ত ডকুমেন্ট যেগুলো প্রয়োজন সব একদম ঠিকঠাক করে নিয়ে যাবে, কারণ এই রাউন্ডে যদি তোমার ভেরিফিকেশন ক্যান্সেল হয়ে গেল তাহলে কিন্তু আর কিচ্ছু করার নেই। তাহলে সমস্ত ডকুমেন্ট A to Z প্রপারলি রেডি করে, আই গেস এতদিনে রেডি করে নিয়েছো তোমরা নিশ্চয়ই, এই লাস্ট 2 দিনের আশায় বসে নেই। তো সমস্ত ডকুমেন্ট নিয়ে তোমাদের যেই কলেজ এসছে সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে চেক করবে। আমি অলরেডি ফার্স্ট রাউন্ডের কাউন্সিলিং সময় দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে কলেজের ওয়েবসাইটে গিয়ে চেক করতে হয়। তো তোমাদের যেই কলেজটা আসবে তার ওয়েবসাইটে গিয়ে চেক করবে যে ওদের অ্যাডমিশনের জন্য কি কি লাগবে, এক্সট্রা কি কি ডকুমেন্টস লাগবে, কত কি টাকা লাগবে, সেটা কিভাবে দিতে হবে ইত্যাদি সমস্ত কিছু দেখে নিয়ে তোমরা কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল, আজকে 9 তারিখ ইমিডিয়েটলি পসিবল না হলে 10 তারিখেই পৌঁছে যাওয়ার চেষ্টা করবে, লাস্ট দিনের আশা কিন্তু থাকবে না। তাহলে এই হচ্ছে যারা কিনা ফার্স্ট টাইমের জন্য অ্যালটমেন্ট পেলো তাদের জন্য কি ব্যাপার। এবার যারা কিনা আগে আপগ্রেডেশনের জন্য দিয়েছিলে, যে তুমি ফার্স্ট রাউন্ডে কোনো একটা সিট পেয়েছিলে এবং আপগ্রেডেশনের জন্য দিয়েছিলে, তারা এখন তাহলে কি করবে, যারা কিনা ফার্স্ট রাউন্ডে কোনো একটা সিট পেয়েছিলে এবং আপগ্রেডেশনের জন্য দিয়েছিলে, তাদের দুটো জিনিস হতে পারে, যে তুমি তো আপগ্রেডেশনের জন্য দিয়েছিলে, এবার আপগ্রেড হতেও পারে আবার আপগ্রেড নাও হতে পারে, তাই তো? তাহলে যাদের কিনা আপগ্রেড হবে না
তাদের কি, তাদের আগের সিটটাই থাকবে। এবার তুমি তো অলরেডি ফিজিক্যাল তুমি আপগ্রেডেশনের জন্য দিয়েছো, তার মানে কি তুমি অলরেডি সিট অ্যাকসেপ্টেন্স ফি পে করে রেখেছো, তোমার অলরেডি ফিজিক্যাল ভেরিফিকেশন হয়ে রয়েছে। এবার তোমার যদি আপগ্রেড না হয় তাহলে তোমার ডিসিশন যে তুমি এখন কি করবে, তুমি যে আগের কলেজটা ছিল সেখানে ভর্তি হবে কি হবে না। কারণ তোমার যদি আপগ্রেড না হয় তাহলে আগের সিটটা তোমার হাতে থাকবে, তাহলে তুমি সেখানে গিয়ে যদি ভর্তি হতে চাও তাহলে তুমি গিয়ে ভর্তির প্রক্রিয়া কমপ্লিট করবে। যদি মনে হচ্ছে না ভর্তি হবো না, তাহলে তুমি সিট অ্যাকসেপ্টেন্স ফিটা নিশ্চয়ই ফেরত নিতে চাইবে, তার জন্য তুমি রিফান্ডের ফর্ম ভরে দেবে। ওকে, আর এক্ষেত্রে যাদের কিনা আপগ্রেড হয়ে গেল তাদেরও এই ক্ষেত্রে ডিসিশন নেওয়ার ব্যাপার যে তোমার আপগ্রেড হয়ে যেই কলেজটা আসলো বা যেই ব্রাঞ্চটা আসলো সেটাতে তুমি ভর্তি হতে চাও কি চাও না। যদি তুমি দেখছো না তুমি ভর্তি হবে, তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করবে, গিয়ে তোমার নতুন যেই কলেজটা এসছে সেই কলেজে গিয়ে সেই কলেজের ওয়েবসাইট থেকে দেখে নেবে যে তাদের কি কি লাগবে না লাগবে, সেখানে গিয়ে তোমার অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট করবে। আর যদি তুমি মনে হচ্ছে না আমি অ্যাডমিশন নেবো না, তাহলে তুমি এই ক্ষেত্রে পুরো জিনিসটাকে মানে তুমি আবার যে 5,000 টাকা পেমেন্ট করেছো সেটা রিফান্ডের জন্য দিয়ে দেবে। তো আমরা যদি এই মুহূর্তে ডাব্লিউবিজি এর ওয়েবসাইটে আসি, দেখো আমরা যদি ডাব্লিউবিজি এর ওয়েবসাইটে আসি তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু কি দেখতে পাচ্ছি, আমাদের যে এই কাউন্সিলিং এর শিডিউল সেটা তো আমাদের এই ক্ষেত্রে 11 তারিখের মধ্যে কমপ্লিট করতে হচ্ছে। তো আমাদের এটাই আমি এক্সপেক্ট করছিলাম যে আজকে অ্যাটলিস্ট 9 তারিখে আমাদের সিট অ্যালটমেন্ট রেজাল্টটা সেটা একটু তাড়াতাড়ি দিয়ে দেবে। তার কারণ হচ্ছে হাতে আমাদের 2 দিনই সময় থাকছে। এখন আজকে আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন নিয়ারলি 12:15টার কাছাকাছি বাজে, তাই না? তো এখনো যদি আমাদের রেজাল্ট না আসে, বাচ্চারা দেখবে কখন, জানবে কখন, তারপর কবে কিভাবে কি প্রিপারেশন করবে, যাবে কি করে। তো তোমরাও বুঝতে পারছো যে এক্ষেত্রে তোমাদেরকে একদম রেডি থাকতে হবে। তোমাদের যখনই রেজাল্ট আসবে তখনই যাদের বাড়ির কাছের কলেজ আসছে তাদের তো সুবিধা, কিন্তু যাদের দূরে আসছে তাদেরই কিন্তু ইমিডিয়েটলি যেই ট্রেন পাবে যেভাবে পাবে সমস্ত কাগজপত্র রেডি করে নিয়ে রওনা দিতে হবে। তার কারণ তোমার হাতে 2 দিনই সময় থাকছে এবং এই 2 দিন সময়ের মধ্যে তোমাকে সমস্ত কিছু কমপ্লিট করতে হবে। এবার যারা যারা অ্যাডমিশন নিতে চাও কলেজে, তারা কিন্তু অবশ্যই সেই কলেজের থেকে দেখে নেবে, সেই কলেজের ওয়েবসাইট থেকে যে কি কি তাদের এক্সট্রা লাগছে না লাগছে। তার সঙ্গে তোমার যে অ্যান্টি র্যাগিং এর তোমার যে এফিডেভিট, সেই অ্যান্টি র্যাগিং এর ফর্ম ফিল আপ তোমরা করে নেবে, ঠিক আছে? সেটা তোমরা অ্যান্টি র্যাগিং এর ওয়েবসাইট থেকে করতে পারবে। তার সঙ্গে তাদের মেডিকেল সার্টিফিকেট কি এখনই লাগবে নাকি পরে দিলেও হবে সেটাও একবার দেখে নেবে। ইত্যাদি বিষয়গুলো দেখে নিয়ে কিন্তু সমস্ত ডকুমেন্টস রেডি করে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তার কারণ এরপরে কিন্তু তোমার কাছে আর কোনো রাউন্ড থাকছে না। এবার আমার কি সাজেশন থাকবে তোমাদের জন্য, দেখো তোমার যদি টার্গেট থেকে থাকে যে তুমি একটা গভর্নমেন্ট কলেজ পেতে চাও, অ্যান্ড সেই ক্ষেত্রে যদি তুমি দেখছো একটা ডিসেন্ট কলেজ পেয়ে যাচ্ছ, তাহলে কিন্তু অ্যাডমিশন নিয়ে নিও। কারণ এই ক্ষেত্রে তুমি যদি দেখছো এরপর আমি অ্যাডমিশন নেবো না, তুমি ভাবছো যে আমি দেখবো ডিসেন্ট্রালাইজে কি হয়, বা যদি ডিসেন্ট্রালাইজ হলো, বা যদি ইনকেস মানে 99% কেস যে মপ আপ হবে না, কিন্তু যদি ইনকেস কোনো কারণে ডাব্লিউবিজি দেখুন প্রচুর সিট খালি থেকে গেছে, যদি কোনো কারণে ওরা মপ আপ করালো, যদিও সেটার সম্ভাবনা নেই বললেই চলে, ঠিক আছে, কিন্তু যদি করালো তো তুমি কিন্তু সেগুলোর আশায় থেকো না। তোমার যদি এক্ষেত্রে একটা ঠিকঠাক কলেজ পেয়ে যাচ্ছ, তুমি যদি একটা সিট পেয়ে যাচ্ছ প্রপার, সেখানে কিন্তু ভর্তি হয়ে যাওয়ারই চেষ্টা করো। ওকে, তার কারণ হচ্ছে একটা বছর ড্রপ দেওয়া কিন্তু ঠিক হবে না। যে তুমি অনেকে ভাবলে আমি ঠিক আছে এই বছর সিটটা ছেড়ে দিই, পরের বছর দেখবো, তুমি এক্ষেত্রে ভর্তি হয়ে যাওয়ার অবশ্যই চেষ্টা করো। এবং এক্ষেত্রে যদি তোমার পরবর্তীকালে দেখছো যে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং হচ্ছে, তখন তুমি যাও ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং এ পার্টিসিপেট করো, কিন্তু এখন কিন্তু এই আশায় থেকো না যে আমি ডিসেন্ট্রালাইজে চলে যাব সেই জন্য আমি ভর্তি হচ্ছে না। তো ইত্যাদি বিষয়গুলো মাথায় রেখো। আচ্ছা, এখানে লাস্ট আমি ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে একটা কথা বলতে চাইবো। সেই কথাটা কি, যে তোমরা যারা যারা যাচ্ছ এখন একটা ইঞ্জিনিয়ারিং কলেজে, দেখো ইঞ্জিনিয়ারিং এর ফার্স্ট ইয়ারে তোমাদেরকে কি করতে হবে, সি প্রোগ্রামিং পড়তে হবে। তো সেই সি প্রোগ্রামিং রিলেটেড বাচ্চাদের অনেক সমস্যা হয়, তার জন্য আমাদের অ্যাপ লেটস ইমপ্রুভে একটা কোর্স রয়েছে, বেসিক্স অফ সি প্রোগ্রামিং ফর বিগিনার্স। সেখানে তোমরা 14টা থিওরি ক্লাস পাবে, 7টা প্র্যাকটিস ক্লাস পাবে। থিওরি ক্লাসগুলো আমি করিয়েছি, আমি এই মুহূর্তে আইআইটি গুয়াহাটিতে কম্পিউটার সায়েন্সের মাস্টার্সের স্টুডেন্ট। ওকে, অ্যান্ড এই যে প্র্যাকটিস ক্লাসগুলো সেটা তোমাদের অয়ন স্যার করিয়েছে। অয়ন স্যার কুচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে 4th ইয়ারের কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট। ওকে, তো আমরা তোমাদের এই বিষয়গুলো শিখিয়েছি। এই কোর্সের প্রাইস অ্যাকচুয়ালি 499, কিন্তু এই মুহূর্তে টিচার্স ডে উপলক্ষে তোমাদের জন্য একটা কোড অ্যাক্টিভেটেড রয়েছে এডুকেশন, যেটা কিনা 12 সেপ্টেম্বর অব্দি অ্যাভেলেবেল থাকবে। তোমরা কিন্তু জাস্ট 400 রুপিসে এই কোর্সটা এনরোল করতে পারবে যদি তোমরা এখন গিয়ে এনরোল করো। তাহলে এটা তোমাদের কাছে একটা সুযোগ রয়েছে, যেহেতু এখন প্রাইসটা ড্রপ করে গেছে, তোমরা কিন্তু আমাদের অ্যাপে গিয়ে, লেটস ইমপ্রুভ অ্যাপে গিয়ে এই কোর্সটাতে এনরোল করতে পারো। তার কারণ পরীক্ষার মানে তোমাদের এখন কলেজে যখন যাবে তার আগে তোমাদের বিষয়টা শিখতে হবে। তোমরা এই মুহূর্তে যেহেতু প্রাইসটা কম রয়েছে, তোমরা কিন্তু এনরোল করে রাখতে পারো। তোমরা 1-2 দিন পরে সেটা শেখা স্টার্ট করলে তাতেও চলবে। ওকে, চলো তাহলে অল দ্য বেস্ট সবাইকে। এটাই আশা করবো যাতে তুমি তোমার একটা পছন্দ মতো একটা ভালো কলেজ পেয়ে যাও তোমার র্যাঙ্ক অনুযায়ী, অ্যান্ড সেখানে তোমার সমস্ত ভর্তি প্রক্রিয়া সমস্ত কিছু প্রপারলি হয়ে যাক, ঠিকঠাকভাবে হয়ে যাক। তো সবাই সমস্ত কিছু ঠিকঠাক করে নিও। যদি কারোর কোনো ডাউট থাকে কমেন্ট করে জানার চেষ্টা, কমেন্ট করে জিজ্ঞেস করো, আমি চেষ্টা করবো উত্তর করে দেওয়ার। অ্যান্ড অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ।